নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। গত মঙ্গলবারই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া ঘোষণা করে দিয়েছিলেন আগামী 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল। সেদিনই সবকটি ক্লাব মৌখিকভাবে জানিয়ে দিয়েছিল তারা খেলবে, কিন্তু ওড়িশা এফসি থেকে লিখিত চাওয়া হয়েছিল। এই মরশুমে আইএসএল খেলার বিষয়ে লিখিত সম্মতি দেওয়ার সেই সময়সীমা ছিল শুক্রবারেও ফেডারেশন দপ্তরে ওড়িশার সেই লিখিত সম্মতি পৌঁছয়নি, বরং জানা গিয়েছে ওড়িশার তরফে সোমবার বিকেল 5টা পর্যন্ত লিখিত সম্মতি দেওয়ার জন্য সময়সীমা চাওয়া হয়েছে। তবে এমন পরিস্থিতিতে কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে ভাবতে শুরু করে দিয়েছে একাধিক ক্লাব। যদিও তারা সবাই আইএসএল খেলার বিষয়ে ক্রীড়ামন্ত্রীর সামনে মৌখিক সম্মতি দিয়ে এসেছিল, এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অবনমনের বিষয়টি। যেহেতু নতুন সংবিধান মেনে নিয়েছেন ফেডারেশন কর্তারা, সেই সংবিধান অনুযায়ী শীর্ষ লিগে অবনমন বিষয়টা রাখতেই হবে। স্বাভাবিকভাবে এই লিগে অবনমন থাকছে। অবনমন হলে আগামী মরশুমে আই লিগে খেলতে হবে অবনমন হয়ে যাওয়া সেই দলকে। ক্লাবগুলো ভেবেছিল এমন পরিস্থিতিতে হয়তো ফেডারেশন আদালতে গিয়ে এবারের আইএসএলে অবনমন বন্ধ রাখার জন্য আবেদন করবে, কিন্তু এখনো পর্যন্ত এআইএফএফ এর এই অবনমন নিয়ে আদালতে যাওয়ার কোনো পরিকল্পনাই নেই। বরং ফেডারেশন চাইছে ক্লাবগুলি এবার অবনমন বন্ধ রাখার জন্য আদালতের কাছে আবেদন করুক। ক্লাবগুলো এই বিষয়টি ভালোভাবে নিচ্ছে না। অপরদিকে কমার্শিয়াল পার্টনারের জন্য যে টেন্ডার ডাকার প্রক্রিয়াটি রয়েছে, সেই কাজেও খুব একটা অগ্রগতি হয়নি। আরও একটা বিষয় নিয়ে ক্লাবগুলোর মধ্যে প্রশ্ন উঠছে। ঠিক হয়েছে, ক্লাবগুলো 1 কোটি টাকা করে দেবে ফেডারেশনকে। সেই মতো অংশগ্রহণকারী 14টি ক্লাব 1 কোটি করে টাকা দিলে ফেডারেশন পাবে 14 কোটি টাকা। সেখান থেকে আইএসএল এর সম্প্রচারের প্রোডাকশনের জন্য ফেডারেশন দেবে 9.5 কোটি টাকা। ক্লাবগুলির প্রশ্ন, এমন পরিস্থিতিতে কেন 4.5 কোটি টাকা অতিরিক্ত ফেডারেশনকে দেবে তারা? এর ওপর ক্লাবগুলো আরও একটা ভাবনা আছে, এবং সেটি হলো ফুটবলারদের বেতন কমানো। এই বিষয়টিও ফুটবলাররা খুব একটা ভালোভাবে নিচ্ছে না। ইতিমধ্যেই একাধিক বিদেশি ফুটবলার আইএসএল ছেড়ে অন্য লিগে চলে গিয়েছেন। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও আরও বেশ কিছু বিদেশি ফুটবলার হয়তোবা অন্য দেশে চলে যাবেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর ঘোষণার পর হয়তোবা ভাবা গিয়েছিল সমস্যার বেগ কেটে গিয়েছে, কিন্তু ঘোষণার পর কয়েকদিন কেটে গেলেও মনে হচ্ছে সমস্যা পুরোপুরি মেটেনি। বড়োদায় 16 বছর পর ভারতীয় দল খেলতে নামছে। 2010 সালে বড়োদায় রিলায়েন্স স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচটাও হয়েছিল ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে। 16 বছর পর ফের তারাই মুখোমুখি হতে চলেছে। 1 দশকেরও বেশি সময় পর টিম ইন্ডিয়া খেলবে। বড়োদায় উন্মাদনা যে বেশি থাকবে সেটা বলাই বাহুল্য। ভারতীয় দলও বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালরা আগেই চলে এসেছিলেন। বিরাট কোহলি আগের দিন নেটে প্র্যাকটিসও করেছিলেন। শুক্রবার টিমের মোটামুটি সবাই চলে আসেন। বিকেল 5টা থেকে মূল স্টেডিয়ামে প্র্যাকটিস ছিল ভারতের। বিরাট কিংবা রোহিত শর্মারা কেউই খুব একটা বেশিক্ষণ ব্যাটিং করেননি। ট্রেনিং সেশনে ক্রিকেটারদের বেশ খোশ মেজাজেই পাওয়া যায়। রোহিত বিরাটরা নিজেদের মধ্যে আড্ডাও দিলেন বেশ খানিকক্ষণ। এরই মাঝে আবার যশস্বী জয়সওয়ালকে নিয়ে পড়ে রইলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার ফেরতে ওয়ানডে সিরিজে সুপার না থাকায় রোহিতের সঙ্গে ওপেন করেছিলেন যশস্বী, কিন্তু প্রথম দুটো ম্যাচেই শুরুটা ভালো করে আউট হয়ে যান যশস্বী। শেষ ম্যাচে অবশ্য সেঞ্চুরি করেছিলেন। এদিন বিরাট বেশ কয়েকটা বিষয় বারবার বুঝিয়ে দিয়েছিলেন যশস্বীকে। বেশ কিছুক্ষণে বিশেষ ক্লাসও চলল, যার মধ্যে হয়তো বেশ কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপারও ছিল। নিউজিল্যান্ড সিরিজের মুখ্য আকর্ষণ যে বিরাট আর রোহিত, সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দুরন্ত পারফরমেন্স করেছিলেন ভারতীয় ক্রিকেটের এই দুই মহাতারকা। নিউজিল্যান্ড সিরিজে নামার আগে দুজনেই ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলেছেন। বিজয় হাজারে ট্রফিতে রানও করেছেন দুজনেই। আর রোকো ফর্মে থাকা মানেই দলের বাকিদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাওয়া। টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে। ওয়ানডে টিমে ফিরছেন মোহাম্মদ সিরাজ। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে ছিলেন সিরাজ। ফলে অসিত সিং এর এই সিরিজের খেলার সম্ভাবনাটা অনেকটাই বেশি। ঘরের মাঠে হয়তোবা 3 স্পিনারেই নামবে ভারত। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবের সঙ্গে হবেন ওয়াশিংটন সুন্দর। যেহেতু হার্দিক পান্ডিয়া নেই, তাই পেসার অলরাউন্ডার হিসেবে নীতিশ রেড্ডি খেলবেন। যদিও চূড়ান্ত টিম কম্বিনেশন এখনও তৈরি হয়নি। সকালে আবার নিউজিল্যান্ডে প্র্যাকটিস করেছে। গত বছর টেস্ট সিরিজে ভারতকে হোয়াইট ওয়াশ করেছিল তারা, তবে সেই সব আর মাথায় রাখতে চাইছেন না ব্রিসবেনরা। নিউজিল্যান্ড খুব ভালো করে জানে বিরাট রোহিতের আটকাতে না পারলে এই দেশে ওয়ানডে সিরিজ জেতা সম্ভব হবে না।
2026 সালে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে ভারত ও বাংলাদেশে দ্বন্দ্ব টুর্নামেন্টের উত্তেজনাকে ছাপিয়ে গিয়েছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত বিসিসিআই নিয়েছিল সেখান থেকে বিতর্কের সূত্রপাত। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করে তারা বিশ্বকাপের জন্য দল ভারতে পাঠাবে না, ফলে তাদের অংশগ্রহণ নিয়েই প্রশ্ন উঠেছে। সমাধানের চেষ্টা চলছে, তবে এর পেছনে প্রভাব খেলোয়াড়দের ওপর পড়ছে কিনা সেই প্রসঙ্গে অকপট বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার দাবি, নিঃসন্দেহে এর প্রভাব বাংলাদেশের প্লেয়ারদের ওপর পড়ছে। শান্ত যেখানে স্বীকার করেছেন যে খেলোয়াড়দের ওপর প্রভাব পড়ছে, সেখানে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান ও প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল বোর্ড ও সরকারের অবস্থানকে দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছেন। তামিমের মতে, আবেগে ভেসে এখন এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় যার প্রভাব আগামী 10 বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে পড়বে। বোর্ডের আয়ের 90% আসে আইসিসির থেকে, তাই বিসিবির ওই সমস্ত বিষয় মাথায় রাখাটা অবশ্যই জরুরি। যদিও এরপর তামিমকে বাজেভাবে আক্রমণ করে এবং ভারতের দালাল বলে উল্লেখ করেছেন বিসিবির এক কর্তা। বিশ্বকাপে নতুন প্রযুক্তি চালু করতে চলেছে ফিফা। প্রতিটি ফুটবলারের 3 ডাইমেনশন ফিগার তৈরি করা হবে যাতে নির্ভুলভাবে অফসাইডের সিদ্ধান্ত নেওয়া যায়। আর সেই কারণে প্রতিটি দেশে প্রতিটি ফুটবলারের ছবি তুলে ধরা হবে ডিজিটাল স্ক্যান। এমনটাই সূত্রে খবর। এই প্রযুক্তি হবে স্বনিয়ন্ত্রিত। প্রত্যেক ফুটবলারকে একটি নির্দিষ্ট ঘরে ঢুকে ছবি তুলতে হবে, যা করতে সময়ের খরচ হবে মাত্র 1 সেকেন্ড। প্রতিযোগিতা শুরুর আগে যে ফটোশুট হয় তখনই এই কাজটি করে ফেলা হবে। ফিফার দাবি, প্রত্যেক ফুটবলারের শরীরের নিখুঁত মাপ সংগ্রহ করার জন্যই এই নয়া প্রযুক্তি। এর ফলে সঠিকভাবে অফসাইডের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছে, দ্রুত গতিতে নড়াচড়া করা বা কারো দৃষ্টি অবরুদ্ধ হলে ক্যামেরার সাহায্যে সহজেই সেই ফুটবলারকে চিহ্নিত করা সম্ভব হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রিপ্লে যতটা সম্ভব বাস্তবোচিত করে তোলার চেষ্টাও হবে। চলতি মৌসুমে ইপিএল শুরুর সময় ম্যানচেস্টার সিটি বনাম নিউক্যাসলের একটি ম্যাচে বিতর্ক হয়েছিল। নিউক্যাসলের একটি গোল অন্যায্যভাবে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। গোলের মুহূর্তে সিটির রুবেন লাফিয়েছিলেন রুবেল ড্যাস, কিন্তু সেটি প্রযুক্তিতে ধরা পড়েনি। ফিফার আশা, নতুন এই প্রযুক্তির ফলে কোনো সমস্যা তৈরি হবে না। মাঠের মধ্যে কোনো ফুটবলার কখন কি করছেন সবটাই ধরা পড়বে নয়া এই প্রযুক্তিতে। কোচকে ছেড়ে ফেলেও জয়ের পথে ফিরতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএলে তারা আটকে গেল বার্নলের কাছে। ক্লাবের বিরুদ্ধে মুখ খোলায় গত সোমবারই কোচকে ছেড়ে ফেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রুবেন অ্যামোরিমকে ছিটে ফেলার পর ম্যানুয়ের দায়িত্ব নিয়েছিলেন ড্যারেন ফ্লেচার। সেই দল জিততে পারল না বার্নলের বিরুদ্ধে। মনে রাখতে হবে, এই বার্নে শেষ 11টি ম্যাচে কিন্তু জয় পায়নি। শুরুতেই এগিয়ে যায় বার্নলে। ম্যান ইউ ডিফেন্ডার আইভান হেভেন একটি বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন। রক্ষণের দুর্বলতা আরও একবার প্রকট হয়ে যায়, যা মনে করিয়ে দিয়েছে প্রাক্তন কোচ অ্যামোরিম জামানাকেও। ম্যান ইউয়ের দিকে খেলা ঘুরিয়ে দেন। এরপর বেঞ্জামিন সেসকো তিনি জোড়া গোল করেন, তবে শেষ মুহূর্তে বাজিমাত করেন বার্নলে। দূরপাল্লার শটে গোল করে সমতা ফেরান বার্নলের জাইডান অ্যান্টনি। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।